সেবার মানসিকতা না থাকলে চিকিৎসার মান উন্নয়ন সম্ভব নয়, ড্যাবের প্রতিষ্ঠা বার্ষিকীতে বললেন প্রধানমন্ত্রী। চিকিৎসকগণ যদি সেবার মানসিকতা নিয়ে নিজেদেরকে নিবেদিত না রাখেন, তাহলে এই অবকাঠামোগত উন্নয়ন দিয়ে কিন্তু আমাদের সফলতা আসবে না। জুলাই অভ্যুত্থানের ইতিহাস দলীয়করণ না করা আহ্বান এনসিপির, জনগণকে দেয়া ওয়াদা ভুলে গিয়েছে বিএনপি, অভিযোগ জামায়াতের। জিয়া হত্যায় জড়িত মোজাফফরের তদন্তে নেমে চাঞ্চল্যকর অনুসন্ধান, ডার্ক ওয়েবে মিলেছে যে কারো এনআইডির তথ্য। ডিজিএফআইয়ের আয়নাঘর পরিদর্শনে ট্রাইব্যুনাল, ৫ আগস্টের পর অনেক তথ্য প্রমাণ নষ্ট করা হয়েছে, দাবি চিফ প্রসিকিউটরের। পারিবারিক কলহে ৬ মাসে ৩ শতাধিক নারীকে হত্যা, বিচারহীনতা সংস্কৃতিকে দুষলেন বিশ্লেষকরা। আমন্ত্রণ চ্যানেল 24-এর দুপুর ১টার খবরে। শুনছিলেন AKS সংবাদ শিরোনাম, আপনাদের সাথে আছি আমি রক্সানা জয়ী। রাজনৈতিক সম্পৃক্ততা যেন পেশাদারত্ব রক্ষায় বাধা না হয়, চিকিৎসক নেতাদের এই আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি বলেন, শুধু অবকাঠামোগত পরিবর্তন এনে চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন সম্ভব নয়। এছাড়া অভিযোগ করেন, একটি মহল জ্বালানি খাত অস্থিতিশীল করতে সক্রিয়। চিকিৎসকদের ঐক্য ও পেশাদারত্ব অধিকার রক্ষার প্রত্যয়ে গড়া সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকীর চিকিৎসক সমাবেশে প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় আয়োজন। বক্তব্যে ড্যাব নেতাদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, পেশাদারত্ব ও প্রাতিষ্ঠানিক দক্ষতায় রাজনৈতিক সম্পৃক্ততা যেন ব্যাঘাত না ঘটায়। জানান, সরকার বাজেটে চিকিৎসা খাতে দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে, কিন্তু সেবার মানসিকতা নিয়ে নিবেদিত না হলে শুধু অবকাঠামোগত উন্নয়ন দিয়ে চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন সম্ভব নয়। রাজনৈতিক সম্পৃক্ততা যেন নিজেদের পেশাগত দায়িত্বে পালনে বিঘ্ন না ঘটায় বা বিঘ্ন ঘটার কারণ না হয়, সেটি হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। চিকিৎসকগণ যদি সেবার মানসিকতা নিয়ে নিজেদেরকে নিবেদিত না রাখেন, তাহলে এই অবকাঠামোগত উন্নয়ন দিয়ে কিন্তু আমাদের সফলতা আসবে না। সরকার প্রধান বলেন, দেশের বহু মানুষ জ্বালানি ও বিদ্যুৎ নিয়ে ভোগান্তিতে আছে। অভিযোগ করেন, ফ্যাসিবাদী সরকারের সুবিধাভোগীরা বসে নেই, একটি চক্র সুকৌশলে জ্বালানি খাতকে অস্থিতিশীল করতে সক্রিয় বলেও মন্তব্য করেন তিনি। একটি চক্র খুব সুকৌশলে জ্বালানি কিংবা বিদ্যুৎ সেক্টরকে অস্থিতিশীল করার জন্য সক্রিয়, বেশ সক্রিয়। তারা বিভিন্নভাবে বিভিন্ন বিভ্রান্তিকর বক্তব্য উপস্থাপন করছে। সরকার কিন্তু একবারও অস্বীকার করেনি যে বহু মানুষ, বাংলাদেশের বহু মানুষ এই মুহূর্তে বিদ্যুৎ আর গ্যাস সংক্রান্ত বিষয় অনেক কষ্ট ভোগ করছে। প্রধানমন্ত্রী বলেন, সরকার এমন এক চিকিৎসা বান্ধব বাংলাদেশ গড়ে তুলতে চায় যেখানে সবার মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত হবে। উন্নত চিকিৎসার জন্য যেতে হবে না বিদেশে। এমন একটি চিকিৎসা বান্ধব বাংলাদেশ গড়ে তুলি যেখানে দেশের প্রতিটি মানুষ মানসম্মত স্বাস্থ্যসেবা পাবে। নাফিউল ইসলাম লিংকন, চ্যানেল 24, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানের ইতিহাসকে দলীয়করণ না করা আহ্বান জানিয়েছেন এনসিপি আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। সকালে জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শন শেষে এক ব্রিফিংয়ে এই আহ্বান জানান তিনি। এ সময় নাহিদ ইসলাম বলেন, সরকার হয়তো ভারতকে ভয় পাচ্ছে, যার ফলে জুলাই স্মৃতি জাদুঘর থেকে সীমান্ত হত্যা, ফেলানির ভাস্কর্য সহ মোদি বিরোধী আন্দোলনের সব স্মৃতিচিহ্ন সরিয়ে দেওয়া হয়েছে। জাদুঘরটিকে স্বায়ত্তশাসিত করারও দাবি জানান তিনি। এতে প্রাইভেট বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসার ভূমিকা আলাদা করে আসা উচিত বলেও মন্তব্য করেন তিনি। দলীয় ইতিহাস পরিণত না হয়, এটা একটা প্রকৃত ইতিহাস চর্চার জায়গা এবং একটা জাতীয় ইতিহাসের কেন্দ্রে যাতে আমরা এটাকে রাখতে পারি। কারণ আমরা এর আগে দেখেছি, এর আগের সময়গুলোতে মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়েও এটা হয়েছে, দলীয়করণ হয়েছে, একদল আসছে, পাঠ্যপুস্তক পাল্টে গিয়েছে, ইতিহাস পাল্টে গিয়েছে। আমরা চাই জুলাই গণ অভ্যুত্থান সম্পর্কিত যে কোনো ইতিহাস, বক্তব্য
জাদুঘর সেটা যাতে একটা জাতীয় চরিত্র থাকে। ক্ষমতায় এসে সংস্কারের প্রতিশ্রুতি ভুলে গিয়েছে বিএনপি। জামায়াত আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান কথা বলেছেন রাজধানীর মিন্টো রোডে বিরোধী দলীয় নেতার সরকারি বাসভবনে জুলাই অভ্যুত্থানের আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠানে কথা বলেন ডাক্তার শফিকুর। অভিযোগ করেন দলীয় লোকদের কিছু কার্ড দেয়া ছাড়া পুরনো বন্দোবস্তের বাইরে কিছুই করছে না বিএনপি। হুঁশিয়ারি দেন জনগণের প্রতিরোধের কাছে হেলমেট সহ কোনো বাহিনী টিকবে না। বলেন জামায়াত নেতাদের বিচারিক হত্যার স্বীকারোক্তি সাবেক প্রধান বিচারপতি এস.কে. সিনহার বক্তব্যে এসেছে। যে কায়দায় হোক তারা গেলেন ক্ষমতায়, 2/3 পেয়ে গেলেন, এবার তাদের মানসিকতা বদলে গেল। সংসদে আমরা প্রতিকার পাই নাই, ন্যায় বিচার পাই নাই। আপনাদের অধিকার সংসদে তারা মেনে নেয় নাই। এখন আপনাদেরকে সাথে নিয়েই সেই অধিকার আদায়ের জন্য আমরা লড়ে যাব, আন্দোলন করব। সেই আন্দোলনে আমরা আছি। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যায় জড়িত মোজাফফরের এনআইডি তদন্তে নেমে চাঞ্চল্যকর তথ্য পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম। তদন্তে উঠে এসেছে দেশের বিপুল সংখ্যক নাগরিকের এনআইডির তথ্য চলে গেছে ডার্ক ওয়েবে। চাইলে ব্যবহার করা যাবে যে কারো এনআইডি। এ বিষয়ে সরকারকে এখনই সতর্ক হওয়ার পরামর্শ আইটি বিশেষজ্ঞদের। জাতীয় পরিচয়পত্র বা এনআইডি, যা নাগরিকদের পরিচয় প্রমাণে প্রধান সরকারি দলিল। একই সাথে বিভিন্ন সরকারি ও বেসরকারি সেবা গ্রহণের জন্য এটি অত্যাবশ্যক। তবে সম্প্রতি গ্রেপ্তার হওয়া জিয়াউর রহমান হত্যায় জড়িত মোজাফফরের এনআইডি তদন্তে নেমে চক্ষু চড়ক গাছ হয় প্রসিকিউশনের। সেখান থেকেই প্রথম জানা যায় দেশের সকল এনআইডির তথ্য চলে গেছে ডার্ক ওয়েবে। বিষয়টি নিয়ে যাচাই বাছাই শেষে পাওয়া গেল এনআইডি সংক্রান্ত সব তথ্যই পাওয়া যাচ্ছে ডার্ক ওয়েবে। সাইবার নিরাপত্তার স্বার্থে সবকিছু না দেখালেও বোঝা যাচ্ছে কেউ কেউ এসব তথ্য ইচ্ছে করে ছেড়ে দিয়েছে। আমি সিস্টেম থেকে রিড করে বলছি, 1.5 মিলিয়ন থেকে শুরু করে 170 মিলিয়ন টোটাল ডেটা রেজিস্টার্ড ভোটার সহ লিক হয়েছে। এবং গতকালও নতুন একটি জিনিস লিক হয়েছে 26/8/6। সেখানে আমাদের সরকারি ওয়েবসাইটের ক্রেডেনশিয়াল এবং সার্কুলেট করা হয়েছে ডার্ক মার্কেটে গতকাল পর্যন্ত। বাংলাদেশের সরকার ক্যাবিনেট থেকে শুরু করে মিলিটারি থেকে শুরু করে অনেক স্পর্শকাতর ডেটা এখন ডার্ক ওয়েবে আছে। সবচাইতে চিন্তার বিষয় ডেটাগুলো গত মাস পর্যন্ত তারা আপডেট করেছে। তবে আছে আরও ভয়াবহ তথ্য। সরকারের ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড থেকে শুরু করে সব কার্ড হ্যাক করার জন্য এই গোষ্ঠী করে রেখেছে সব প্রস্তুতি। দেখুন, আমাদের নতুন সরকার নতুন যে সকল উদ্যোগগুলো নিচ্ছেন, ডার্ক ওয়েবের অলরেডি বট রেডি করে রেখেছে। এর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যু হচ্ছে আপনার বিভিন্ন রকমের কার্ড। যে কার্ডগুলো আসলে যদি তৃতীয় পক্ষের কোনো ভেন্ডর এগুলো করে থাকে, তাদের সার্ভার, সাব ডোমেন সব কিছুই অ্যাটাক করার জন্য ডার্ক ওয়েবে অ্যাভেলেবল পেলোড ম্যালওয়্যার রেডি আছে। ঘটনা ঘটার পূর্বে আমরা সতর্ক থাকব। ফ্যামিলি কার্ড কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এনআইডি লিক হয়েছে, এই সময় আমরা যদি ফ্যামিলি কার্ড সহ, হেলথ কার্ড সহ অন্যান্য কার্ডের ইন্টিগ্রেশনের কাজ করি, তাহলে কিন্তু ভয়াবহ একটা সাইবার দুর্বৃত্তায়নের আশঙ্কা আমরা করছি। বিষয়টি নিয়ে এনআইডি কর্তৃপক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে আপাতত কথা বলতে চায়নি তারা। তবে আইটি বিশেষজ্ঞরা বলছেন সরকারের উচিত দ্রুত এ বিষয়ে নজর দেয়া। এটা খুব দ্রুত গতিতে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়াটা জরুরি। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা। ডিজিএফআইয়ের আয়নাঘর পরিদর্শন করেছেন ট্রাইব্যুনালের বিচারপতিরা। পরিদর্শন শেষে ব্রিফ করেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। বলেন, বিগত সরকার শেখ হাসিনার নেতৃত্বে একটি অমানবিক রাষ্ট্র কায়েম করেছিল। ভিন্নমতের অনেক মানুষকে মাসের পর মাস, বছরের পর বছর টর্চার সেলে আটকে রাখা হয়েছিল। দাবি করেন 1/11-এর সময় তারেক রহমানকে জেআইসি সেলে বন্দি রেখে নির্যাতন করা হয়েছিল। চিফ প্রসিকিউটর জানান, 5 আগস্টের পর আলামত নষ্ট করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনা হচ্ছে। 1/11-র সময় আজকের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে আজকের যে জেআইসি সেলটি আমরা পরিদর্শন করেছি, তারই কোনো একটি কামরায় তাকেও কিন্তু সেখানে আনা হয়েছে, তার উপরে নির্যাতন করা হয়েছিল। আমরা বর্তমান সরকারের কাছে অনুরোধ জানাবো,
বাংলাদেশে যাতে আর এইরকম কোনো টিএফআই সেল অথবা জেআইসি সেল বা তথাকথিত সেই আয়নাঘর নামে যে সেই রকম যাতে কোনো আয়নাঘর আর ভবিষ্যতে প্রতিষ্ঠিত না হয়। পারিবারিক কলহ থেকে বিরোধ পরে গড়াচ্ছে হত্যাকাণ্ডে। 6 মাসে এমন ঘটনার বলি হয়েছেন 3 শতাধিক নারী। সম্প্রতি রাজধানীর দক্ষিণখান ও কলাবাগানে হত্যাকাণ্ডের পর বাড়ছে উদ্বেগ। বিশেষজ্ঞরা বলছেন, শুরুতে আইনি প্রতিকার না পাওয়া এবং বিচারহীনতার সংস্কৃতি তৈরি করছে বড় অপরাধের পথ। সুলতান মাহমুদ আরিফের রিপোর্টে বিস্তারিত। রাজধানীর উত্তরার দক্ষিণখানের ফায়দাবাদ এলাকা। গেল 30 জুলাই ফায়দাবাদের এই বাসাতে বালিশ চাপা দিয়ে খুন করা হয় সারা রোকসানা পিনু নামে এক দন্ত চিকিৎসককে। এরপর তদন্তে নামে পুলিশ। বেরিয়ে আসতে থাকে চাঞ্চল্যকর তথ্য। জুতার ছাপসহ নানা আলামত বিশ্লেষণ করে সন্দেহের তীর তাক হয় চিকিৎসকের স্বামী সোহেলের দিকে। পুলিশের প্রাথমিক তদন্তেও উঠে আসে পারিবারিক কলহের সংশ্লিষ্টতা। নিহতের বোনের দাবি, বিবাহ বহির্ভূত সম্পর্কে বাধা দেয়াতে এই হত্যাকাণ্ড। এত খোলামেলা পরিবেশে এটি কিভাবে কাটলো এবং কিভাবে প্রবেশ করলো, এছাড়া আরও বেশ কিছু কারণ অনুসন্ধান করতে গিয়ে এই হত্যার সাথে খোদ স্বামীর সংশ্লিষ্টতা খুঁজে পান আইনশৃঙ্খলা বাহিনী। এরপরই তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। আমার বোনের জীবন শেষ করতে 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 দিলে দিলে ভাবছিলাম শেষ হইব, কিন্তু একবারে শেষ করে ফেলেছে। আমাদের কাছে কোশ্চেন হয়ে দাঁড়াইছে যে বিষয়টা যে জুতার ছাপটা বাইরে কেন, ভিতরে কেন, বাইরে কেন জুতার ছাপ নাই? জুতার ছাপটা তো ওনার হাজবেন্ডেরই। এক সপ্তাহ না যেতেই রাজধানীর কলাবাগানেও পারিবারিক কলহের জেরে স্বামীর হাতে খুন হন স্ত্রী ও শাশুড়ি। খুনের পর স্বামী শিপন আত্মসমর্পণ করেন থানায়। তথ্য বলছে, চলতি বছরের প্রথম 6 মাসে পারিবারিক সহিংসতায় প্রাণ হারিয়েছেন 3 শতাধিক নারী, আহত হয়েছেন 200-রও বেশি। এই সময়ে আত্মহত্যা করেছেন 147 জন, আর অ্যাসিড সহিংসতার শিকার হয়েছেন আরও 4 জন। সব মিলিয়ে এই সময়ে অন্তত 1621টি নারী নির্যাতনের ঘটনা সামনে এসেছে। গেল বছরের চেয়ে চলতি বছর বেড়েছে এমন ঘটনার সংখ্যা। রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় একের পর এক এমন পারিবারিক খুন ও সহিংসতায় অনেক নারী প্রকাশ করলেন উদ্বেগ। কথা শুনছি যে শুনে একটু ডরাইতেছি। স্বামীর কাছে যদি নিরাপত্তাই না থাকে, তাহলে নারীরা কার কাছে নিরাপত্তা থাকবে? পারিবারিক সহিংসতা বা অপরাধ বিশ্লেষকদের মতে অনেক ক্ষেত্রেই পারিবারিক সহিংসতার ঘটনাগুলোর আইনি প্রতিকার চাওয়া হয় না, তাই বাড়ে হত্যা ও নির্যাতন। দেখবেন যারা ভুক্তভোগী হয় তারা খুব বেশি থানায় গিয়ে কোনো কমপ্লেন বা রিপোর্ট করে না। আমার মনে হয় সেগুলো ইন্টারনালি সলভ না করে সেটাকে যেভাবে ফর্মাল ওয়েতে সলভ করা যায় সেগুলো অ্যাড্রেস করা উচিত। এগুলো না করার কারণেই এটা বাড়তেছে। এক্ষেত্রে পুলিশের পরামর্শ সামাজিক কাউন্সেলিংয়ের। সব কিছু আইন দিয়ে সমাধান করা যায় না বলে মনে করেন বাহিনীটির এই ঊর্ধ্বতন কর্মকর্তা। এই বিষয়গুলোকে মাথায় রেখে যে অপরাধগুলো হয়, এটার জন্য আমরা কমিউনিটি এবং বিট পুলিশিং জোরদার করেছি, এবং আমরা এই বিষয়ে জনসাধারণকে সচেতন করার জন্য এবং এই লক্ষ্যে কাজ করার জন্য আমরা মোটামুটি আমাদের প্রত্যেকটা ইউনিটকে নির্দেশনা দেওয়া হচ্ছে। শুধু পারিবারিক হত্যা সহিংসতা নয়, রাজনৈতিক হত্যাকাণ্ডেও জনমনে বাড়ছে উদ্বেগ। সুলতান মাহমুদ আরিফ, চ্যানেল 24, ঢাকা। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জুলাই অভ্যুত্থানে শিক্ষকদের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় কথা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। সিটি অ্যাক্টে সেটা আছে, সন্ত্রাস বিরোধী আইনে তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে বটে, কিন্তু রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ হবে কি হবে না, তার বিরুদ্ধে রাজনৈতিক দলের অন্যান্য কোনো পানিশমেন্ট হবে কি হবে না, দীর্ঘ সময়ের জন্য বা অল্প সময়ের জন্য স্থগিত হবে কি হবে না, এই বিধানগুলো সেখানে দেয়া আছে, এবং তাদের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত হবে কিনা সেটাও ওখানে বলা আছে। সেই আইনে তদন্ত হচ্ছে, আমরা আশা করি খুব শীঘ্র সে তদন্ত শেষ করতে পারব। ব্যক্তি হিসাবে শেখ হাসিনা এবং তার দোসরদের বিচার চলমান, কিছু বিচার সমাপ্ত হয়েছে, আরো অনেকগুলো এখন ফর্মাল চার্জ গঠনের মধ্য দিয়ে বিচার প্রক্রিয়া শুরু হবে। আমি প্রসঙ্গক্রমে এই কথাগুলো মাঝখানে বললাম
কিন্তু আমাদের যারা বন্ধুরা, যারা গণতান্ত্রিক আন্দোলনে দীর্ঘদিনের সঙ্গী ছিল, কখনো কখনো তারা লুকিয়ে বা অন্যভাবে আন্দোলনে শরীক ছিল, প্রকাশ্যে তারা মাঠে ময়দানে খুব বেশি আন্দোলন করেনি। আমি যাদের কথা বলছি আপনারা অনুমান করে না। অনেকে অনেক রকমের বক্তব্য আজকে দিতে পারে, তবে আমাদের মধ্যে একটা ঐক্য থাকতে হবে। এই যে আমরা বিতর্ক করব, আমরা জাতীয় সংসদে বিতর্ক করব, মাঠে ময়দানে রাজনীতি করব, সেটা হবে গণতান্ত্রিক চর্চা। কিন্তু আমরা এমন চর্চা করব না যাতে ফেসিবাদের প্রত্যাবর্তন সহজ হয়। যারা জুলাই গণ অভ্যুত্থানের এই কৃতিত্বকে চিন্তায় করতে চায়, যার উপর ভিত্তি করে রাজনৈতিক দল গঠন করে রাজনীতি করতে চায়, তাদের কাছে অনেকবার আমরা বলেছি যে দর্শক, কথা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী। ঢাকা বিশ্ববিদ্যালয়ে জুলাই অভ্যুত্থানে শিক্ষকদের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় আমরা তখন সরাসরি ছিলাম সেখানে। জুলাই জাদুঘরে আজও দর্শনার্থীদের ভিড়, এ বিষয়ে নিয়ে আরও খবরাখবর জানাতে সেখান থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী মোহাজির হক। যুক্ত হচ্ছে তার সাথে। মোহাজির, সরকারি ছুটির দিন আজও দর্শনার্থীদের ভিড় কেমন দেখছেন, কি বলছেন তারা, জানাবেন। জয়ী, আপনি জানেন যে বলা যায় ঢাকাবাসীর জন্য একটা নতুন ঘোরার জায়গা হচ্ছে এখন জুলাই জাদুঘর, যেটাকে কেন্দ্র করে ব্যাপক উপস্থিতি সাধারণ মানুষের। এবং এখানে আমরা সকাল থেকেই দেখতে পেয়েছি যে উপচে পড়া ভিড় ছিল, যারা আসলে টিকিট কেটে এখানে প্রবেশ করছেন। অফলাইনে টিকিটের একটা ব্যবস্থা করা হয়েছে। এর আগে যদিও অফলাইনে টিকিটের বিষয়টা আসেনি, কিন্তু এক প্রকার মানুষের এত উপস্থিতি, সে কারণে তারা অফলাইনে টিকিটটা দেয়া বাধ্য করেছে। এবং অনলাইনে টিকিট যে ব্যবস্থা আমরা দেখতে পেয়েছি, অনলাইনে অনেক দিন পর্যন্ত আসলে অনলাইনে টিকিটটা বুক হয়ে আছে। এবং সেটা বলা যায় যে প্রায় 5-6 দিন, আগামী 5-6 দিন অনলাইনের যারা আসলে টিকিট কেটে আসতে চান, যারা দেখবেন যে আসলে অনলাইনে টিকিট বুক হয়ে আছে। এবং অফলাইনের যে ব্যাপারটা সেখানে আমরা দেখেছি ব্যাপক উপস্থিতি। তারা কয়েকটা বুথ তৈরি করেছেন জুলাই জাদুঘরের সামনে, সেখানে তারা আসলে অফলাইনে টিকিট কেটে তারপরে প্রবেশ করতে পারছেন। এর আগেও আমরা দেখেছি যে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সব জায়গায় এখানে কি পরিমাণের মানুষের ঢল। এক প্রকার গতকাল তো আসলে অনেকেই টিকিট ছাড়াই ঢুকে গেছেন একেবারে জনরোষের মুখে পড়ে, এবং তারা আসছেন, তারা দেখছেন, তারা বলছেন যে অন্তত জুলাইকে যারা আসলে ধারণ করতে চান তাদের প্রত্যেককে আসলে এখানে আসা উচিত, এবং আর কোনো ফ্যাসিবাদ বা আর কোনো ধরনের যেন স্বৈরতন্ত্র বাংলাদেশে কায়েম না হয়, সেজন্য সবার জন্য এটা একটা দলিল হয়ে থাকবে জুলাই জাদুঘর। এবং এখানে এর আগেও সকালে আজকে এনসিপি নেতারা এসেছেন। এনসিপি নেতারা এসেও কিন্তু বেশ কিছু বিষয়ে জোর দেওয়ার তাগিদ জানিয়েছেন জুলাই জাদুঘরে যারা দায়িত্বে আছেন তাদেরকে। জয়ী, ছিল আমার কাছে সবশেষ খবরাখবর। মোয়াজির, ধন্যবাদ আপনাকে। দর্শক, মোয়াজির হক যুক্ত হয়েছিলেন জুলাই জাদুঘর থেকে।